ওদের সামনে আমাকে ছোট করছে কেন করছে? এমন লোকটা নাজিয়া আর নিতে পারল না। হঠাৎ সে রাগের মাথায় আমার কলার চেপে ধরে বলে, সবাইকে কি আপনার মতো চরিত্রহীন ভাবেন? কি ভাবেন আপনি নিজেকে? নিজের যেমন চরিত্রে দোষ আছে, তেমনি সবার ক্ষেত্রেও কি তাই ভাবেন? কেন করছেন আপনি আমার সাথে এরকম? কি চান আপনি? হঠাৎ এমন আক্রমণে প্রদীপ আর মিতা দুজনেই ভয় পেয়ে যায়। নাজিয়ার এই রূপ আগে কখনো দেখেনি। নাজিয়া হঠাৎ এরকম ভায়োলেন্ট হয়ে যাবে ওরা বুঝতে পারেনি। ভাইবোন দুজন একে অপরের দিকে তাকিয়ে আবার আমাদেরকে দেখছে। নাজিয়ার এরকম আচরণে আমি অপ্রস্তুত হয়ে পড়ি। ওর রাগটা স্বাভাবিক, আমি ওর সাথে যা করেছি সেটা অন্যায় করেছি। তাই কিছুক্ষণের জন্য নিজের রাগ সম্বোধন করার জন্য নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম। রাগের মাথায় কিছু করে ফেললে পরে সব ভেস্তে যাবে, তাই ঠান্ডা মাথায় সবকিছু নিতে হবে। আমি এক নজর রূপার দিকে তাকালাম। দেখছি সে তাকিয়ে আছে আমাদের দিকে। আমি মেয়ের দিকে তাকিয়ে থেকে মুচকি হেসে কলার থেকে নাজিয়ার হাত ছাড়িয়ে নিলাম। কেন জানি না, আমার মেয়ের মুখের দিকে তাকাতেই আমার সব রাগ উধাও হয়ে গেল। আমি মনে করলাম কিছু না বলে বেরিয়ে যাওয়াই ভালো হবে। আমি প্রদীপকে বললাম, চল এখান থেকে। আমি যাওয়ার জন্য এগোতেই নাজিয়া আমার সামনে এসে দাঁড়ালো। নাজিয়া বলে, আপনি এখান থেকে যেতে পারবেন না। আগে আপনাকে বলতে হবে আপনি এ রুমে কিভাবে প্রবেশ করেছেন, তা না হলে এরা মনে করবে আমি দরজা খুলে দিয়েছি। পরিবেশ স্বাভাবিক করার জন্য প্রদীপ বলে, হ্যাঁ অনি, তুই বলে দে তুই কিভাবে এসেছিস। আমি কথা ঘোরানোর জন্য বললাম, তোকে পরে বলবো, এখন বল তোরা এখানে কি করছিস। মিতা বলে, আমরা তো লাবণ্য আপুকে ডাকতে এসেছি, সকালের নাশতা রেডি করতে। বাড়ি ভর্তি মেহমান, তাই হাতে হাতে করলে তাড়াতাড়ি সবকিছু রেডি হয়ে যাবে, তাই আর কি। মুহূর্তের জন্য আমি তো ভুলেই গিয়েছিলাম এটা বিয়ে বাড়ি। লোকজন জানাজানি হওয়ার আগে এখান থেকে বেরিয়ে যাওয়াই স্নেহ, তাই আমি ওদেরকে নিয়ে বেরিয়ে গেলাম। নাজিয়া তাকিয়ে আছে আমরা চলে যাওয়ার দিকে। আমরা বেরিয়ে যেতেই নাজিয়া হাফ ছেড়ে বাঁচল। এদিকে আমি রুম থেকে বেরিয়ে ওদের দুজনকে ধরলাম। আমি বললাম, তোরা কিরে, সব জেনেও আমাকে ফাঁসিয়ে দিলি? এই না তোরা আমাকে সাহায্য করবি বললি? ওর সামনে এমন ভাব করলি যেন তোরা কিছুই জানিস না। এমনটা কেন করলি বলতো? প্রদীপ বলে, আরে রেগে যাচ্ছিস কেন? এটা তো আমরা প্ল্যান করে করেছি, যেন নাজিয়া বুঝতে না পারে আমরাও তোর সাথে সামিল আছে। যদি জানতে পারে তাহলে সব ভেস্তে যাবে। আমি বললাম, ও তাই বল, আমাকে আগে বলবি না? মিতা রসিকতা করে বলে, অনি ভাইয়া, তোমাকে দেখে তো ফ্রেশ মনে হচ্ছে, রাতে মনে হয় ঘুম বেশ ভালোই হয়েছে, কি বলো তাই তো? আমি চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললাম, কি বলবো মিতা, আমার মেয়েকে বুকে নিয়ে আমি খুব শান্তিতে ঘুমিয়েছি। এতটা শান্তির ঘুম মায়ের কোলে গিয়েছিলাম, সেই শান্তির ঘুম আজ আমি আমার মেয়েকে বুকে নিয়ে ঘুমিয়েছি। তোমরা জানো না, আমার কলিজার টুকরা আমার বুকে একদম শান্ত হয়ে ঘুমিয়েছিল। বিয়ে বাড়ি বলে ছেড়ে আসলাম, নয়তো ওকে ছেড়ে আসতে মন চাইছিল না আমার। প্রদীপ অবাক হয়ে বলে, কিরে ভাই, তুই দেখছি মেয়েকে পেয়ে একদম পুরো পাল্টে গেছিস। হি না বলে পাল্টাবে না? ভাইয়া, আমাদের রূপা তো সেই লেভেলের কিউট, ওকে দেখলে যে পরাণটা জুড়িয়ে যায়। আমি প্রদীপের কাঁধে হাত রেখে বললাম, এখনও বিয়ে করিসনি, বাচ্চার বাবা হসনে, তাই বুঝবি না। যখন বাচ্চার বাবা হবি তখন বুঝবি যে সন্তানের মুখের দিকে তাকালে দুনিয়াদারি সব ভুলে যেতে ইচ্ছে করে। এদিকে এত কিছুর মাঝে জুলির কথা ভুলে যেছে। তার কথা আমার একটুও মনে নেই, সে কোথায় তাও জানি না। হঠাৎ মনে পড়তেই মিতাকে বললাম, মিতা, জুলি কোথায়? মিতা বলে, কোথায় আবার, গিয়ে দেখেন এখনও পড়ে পড়ে ঘুমোচ্ছে। প্রদীপ বলে, দোস্ত, তুই তো দেখছি দুই নৌকায় পা দিয়ে বসে আছিস, যে কোনো একজনকে ব্যবস্থা কর, না হলে কপালে কোন দুর্গতি আছে কে জানে। আমি বললাম, আমি তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, নাজিয়াকে বিয়ে করব। মিতা বলে, সেটা না হয় বুঝলাম, কিন্তু জুলি আপুর কি হবে? আমি বললাম, আমি ভাবছি ওকে সব খুলে বলবো। আমি জানি সব শোনার পর হয়তো আমাকে ভুল বুঝবে, বুঝলে বুঝুক, তাতে আমার কিছু যায় আসে না। প্রদীপ বলে, কিন্তু তোর মা বাবা, তারা কি মেনে নেবে নাজিয়াকে? আমি মুচকি এসে বললাম, মেনে না নিয়ে কোথায় যাবে? আমি তাদের একমাত্র সন্তান, আমি যা বলবো তা শুনতে তারা বাধ্য, কারণ আমার মা বাবা আমাকে খুব ভালোবাসে। তাই আমি মা বাবাকে নিয়ে চিন্তা করি না। আমার চিন্তা নাজিয়া, সে যেভাবে আজ রিয়্যাক্ট করল তাতে আমার ভয় হচ্ছে। ও যদি মেনে না নেয় তাহলে আমি আমার মেয়েকে কিভাবে পাব? তবে আমি হাল ছাড়ব না, ওকে প্রথম বোঝাবো। যদি বোঝে তাহলে তো ভালো, আর যদি না বোঝে তাহলে আমি আঙুল ব্যাকা করতে বাধ্য হব। মিতা বলে, কি করবেন আপনি অনি ভাইয়া? আমি বললাম, যখন করব তখন না হয় দেখিস, তবে আমি এত সহজে হাল ছাড়ার পাত্র না। আমিও দেখে নেব নাজিয়া কি করে আমাকে বিয়ে না করে। এমন সময় হঠাৎ জুলি এসে দাঁড়ালো আমার পিছনে। আমার লাস্টের কথাটা সে শুনে ফেলেছে, তবে ক্লিয়ার ভাবে না, কিন্তু আমি বুঝতে পারিনি জুলি আমার পিছনে আছে। হঠাৎ জুলি বলে,
কাকে কে দেখে নিচ্ছে বিয়ে না করলে? আচমকা আমি পেছন থেকে জুলির কথা শুনতে পেয়ে আমি অবাক হয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাই। এই মেয়েটা কখন চুপি চুপি এসে দাঁড়িয়েছে সেটাই বুঝতে পারলাম না। সব কথা শুনে ফেলেনি তো? আমি অবাক হয়ে বললাম, তুমি? প্রদীপ হয়তো আমার অবস্থা বুঝতে পেরে বলে, আরে তোমার কথা বলছে, মানে তুমি যদি অনিকে বিয়ে না করো তাহলে সে তোমাকে দেখে নেবে। প্রদীপের মুখে এটা শুনে তো জুলির মুখে খুশির ঝলক খেলে গেল। জুলি একদম আমার সামনে এসে আমার দুই কাঁধে হাত রেখে বলে, তুমি আমাকে এতটা ভালোবাসো, আগে বলবে না? আর তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে বিয়ে করব না? তুমি হয়তো জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। সেই কথাটাই তো কাল রাতে বলতে চেয়েছিলাম। যাক, ভালোই হলো। একটা কথা মনে রেখো, আমি তোমাকে ছাড়ছি না। যে কোনো কিছু কিমতে আমি তোমাকে চাই। আমি তোমাকে হারাতে চাই না। লে হালুয়া, ভেবেছিলাম কি আর হলো কি? এ মেয়ে তো দেখছি আমাকে পুরোই ফাঁসিয়ে দিয়েছে। সব দোষ প্রদীপের। ও যদি কথাটা না বলতো তাহলে হয়তো জুলি কথাগুলো বলতো না। ও বলার আগে আমি বলে দিতাম সবকিছু। কিন্তু এখন কি হবে? আমি করুণ দৃষ্টিতে মিতার দিকে তাকালাম। মিতা আমাকে ইশারা করে বলে, এখন চুপ থাকো, পরে দেখছি। প্রদীপ বেশ বুঝতে পারল ভুলটা ওর ছিল। হঠাৎ নাজিয়া রূপাকে নিয়ে রুম থেকে বের হয়। বের হতেই দেখে একটা মেয়ে আমার দুই কাঁধে হাত দিয়ে আমার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, আর আমি সোজা হয়ে দাঁড়িয়ে আছি। মিতা আর প্রদীপ আমাদের দিকে তাকিয়ে আছে। এটা দেখে নাজিয়া মনে মনে বলে, ছি, এখনও লুচ্চামি ছাড়তে পারেনি। আমার মনে হয় না জীবনে পারবে। শেষমেশ এমন একটা ছেলের সাথে প্রেম করলাম যার প্রায়শ্চিত্ত আমাকে সারা জীবন করতে হবে। এসব ভাবতে ভাবতে সে নিচে নেমে আসে। আমাদের দিকে তাকিয়ে কিছু না বলে হনহন করে অন্যদিকে চলে গেল। একেই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আসলে নাজিয়া জানে না জুলি আমার বাগদত্তা। নাজিয়া চলে যাওয়ার দিকে আমরা তিনজনই তাকিয়ে আছি। জুলি আমার কাঁধে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওর যেন চোখের পলকই পড়ছে না। আমি কোনো রকম নিজেকে সামলিয়ে বললাম, জুলি, হাত সরাও, এটা বিয়ে বাড়ি, লোকজন দেখলে কি ভাববে? আর এমনিতেও তোমাকে আমার কিছু বলার আছে। জুলি আমার কথা মতো হাত সরিয়ে বলে, কি কথা বলো? আমি বললাম, এখন না, বিয়েটা হয়ে যাক, তারপর রাতে ছাদে বসে আমরা কথা বলবো, সাথে ওরা দুজনও থাকবে। জুলি বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এ বলে আমি আর প্রদীপ আবার চলে গেলাম হাতে হাতে কাজ করতে। এদিকে নাজিয়া রূপাকে নিজের কাজ ছাড়া করছে না, তার ভয় আমাকে নিয়ে। কিন্তু আমি বারবার মেয়ের কাছে গিয়ে ওকে কোলে নিচ্ছি, এটা দেখে নাজিয়া বারবার আমাকে চোখ রাঙাচ্ছে। মুখ ফুটে কিছু বলতে পারছে না, কারণ বাড়ি ভর্তি মেহমান। তাই আজ নাজিয়াকে খুব সুন্দর লাগছে। নীল রঙের একটা শাড়ি পরেছে, ম্যাচিং করে কানের দুল, হাতে কাঁচের চুড়ি, ম্যাচিং করে মাথার খোপার ফুল, খুব সুন্দর করে পরিপাটি করে সেজেছে, দেখতে দারুণ লাগছে। বারবার আমার চোখ ওর দিকে চলে যাচ্ছে। এক সময় তো থাকতে না পেরে ওর কানের কাছে গিয়ে বলেই দিলাম, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। আমার কথা শুনে সে চোখ ছোট ছোট করে আমার দিকে তাকিয়েছিল। আমি ওর চাহনি দেখে মুচকি হাসলাম। নাজিয়া মনে মনে বলে, ছাগল একটা। কি ভেবেছ আমাকে ওই মুখের হাসি দিয়ে আমাকে পটিয়ে নেবে? আগের মতো সেটা আর হচ্ছে না। মানুষ একবার ভুল করে, তাও না জেনে। কিন্তু জেনে শুনে কেউ ভুল করতে চায় না, এমনকি ভুল পথে পা বাড়াতেও চায় না। তুমি যতই আমার পিছে ঘুরঘুর করো, কোনো লাভ হবে না। তোমার মতো একটা লুচ্চা ছেদের সংসার করার থেকে একা থাকা অনেক ভালো। কাজ করছে আর কথাগুলো ভাবছে আমাকে নিয়ে। এভাবে সারাদিন কেটে গেল। বরযাত্রী এলো, খাওয়া দাওয়া হলো, বিয়ে হলো। একসময় সবাই বিদায় নিয়ে চলেও গেল। কিন্তু আমরা অতিথি হয়েও গেলাম না। কি করে যাই বলুন, মেয়েকে ছেড়ে তো যেতেই ইচ্ছে করছে না। বরযাত্রী যেতে যেতে রাত হয়ে গেল। রাত আনুমানিক এখন ৮টা বাজে। জুলি বলে, অনি, আমরা যাব না? প্রদীপ বলে, আসলে জুলি, অনির একটা কাজ আছে, তাই ও এখন যেতে পারবে না। তোমার যদি থাকতে ইচ্ছে না হয় তাহলে তোমাকে আমি পৌঁছে দিচ্ছি। জুলি বলে, আরে না, আমার তেমন কোনো সমস্যা নেই, এমনি জিজ্ঞেস করছিলাম যাবে কিনা। রাতে খাবারের পর নাজিয়া অনিকে নিয়ে ঘুমাতে চলে গেল। আমাকে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে আমাকে যত এড়িয়ে চলতে পারবে তার জন্য ততই ভালো, এটাই সে মনে করে। কিন্তু এটা জানে না আমি ওর পিছু পড়ে আছি, এত সহজে আমি ছাড়ছি না। রাতে খাওয়া দাওয়ার পর আমরা 4জন ছাদে এলাম। আমি, প্রদীপ, জুলি, মিতা 4জন একটা মাদুরা বিয়ে গোল হয়ে বসে পড়লাম। প্রথমে টুকিটাকি কথা বললাম বিয়ের ব্যাপার নিয়ে। একসময় আমি বললাম, জুলি, তোমাকে কিছু বলার আছে আমার। জুলি বলে, কি বলার আছে, বলো না, শুনছি তো। আমি বললাম, দেখো, তোমাকে আমার ব্যাপারে কিছু বলার আছে, যেটা তুমি জানো না। এখন আমি তোমাকে যে কথাগুলো বলবো, জানি না আমার কথাগুলো শোনার পর তুমি আমাকে কোন চোখে দেখবে। জুলি আমার হাত ধরে বলে, তুমি যেমনই হও তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি তোমাকে ভালোবাসি,
এটা যেমন সত্যি তেমনি আমি তোমাকে চাই সেটাও সত্যি। আমি বললাম, কথাগুলো যতটা বিশ্বাসের সাথে বলছো আমার মনে হয় না আমার কথাগুলো শোনার পর ততটা বিশ্বাস টিকে থাকবে। যাই হোক, আগে আমার কথাগুলো শোনো, তারপর। আমি বলতে শুরু করলাম, আমি কি, আমি কেমন, আমি কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছি, আরও কিছু বাড়িয়ে বানিয়ে মানিয়ে বললাম, শুধু নাজিয়ার কথা ছাড়া। কথাগুলো শেষ করে আমি রোশালির দিকে তাকালাম ওর মুখের প্রতিক্রিয়া কেমন হয়েছে সেটা দেখার জন্য। কিন্তু আমি ওর মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। এতগুলো কথা শোনার পরও ওর মুখের প্রতিক্রিয়া যেমন হবার কথা ছিল এমনটা হলো না, হলো তার উল্টো। আমি দেখি জুলি আমার কথা শুনে মিটিমিটি হাসছে, যেন আমার কথাগুলো ওর কাছে মজা লাগছে। তাহলে কি ও আমার কথাগুলো বিশ্বাস করেনি, তাই হাসছে? জুলি বলে, তুমি আমার সাথে মজা করছো তাই না? এমনটা কখনো হয় নাকি? একটা ছেলে এতগুলো মেয়ের সাথে রিলেশন করবে, সেটা মেয়েরা যেন তার সাথে জড়িয়ে পড়বে? মেয়েরা কি পাগল নাকি? তোমার এই আজগুবি কথাগুলি আমাকে বিশ্বাস করতে হবে? তুমিও না পারো বটে। আমি বললাম, জানতাম আমি তুমি আমাকে অন্ধের মতো ভালোবাসো, তাই আমার সত্যি কথাগুলো মজার ছলে এড়িয়ে দিচ্ছ। কিন্তু আমি তোমাকে একটা কথাও মিথ্যা বলছি না। বিশ্বাস না হলে প্রদীপকে জিজ্ঞেস করো, মিতাকে জিজ্ঞেস করো। এবার প্রদীপ মুখ খুলল। প্রদীপ বলে, উনি যা বলছে সব সত্যি, ও তোমাকে এক বিন্দুও মিথ্যা কথা বলছে না। মিতা বলে, হ্যাঁ জুলি আপু, উনি ভালিয়া সত্যি কথা বলছে। তোমার সাথে মিথ্যা কথা বলেও কি লাভ বলো, যেখানে তোমাদের এনগেজমেন্ট হয়ে গেছে? এবার জুলি ভাবনায় পড়ল। কিছুক্ষণ ভেবে নিয়ে বলে, দেখো সব ছিলে সাধু হয় না, নানান রকম বাজে কাজে লিপ্ত থাকে। তুমিও হয়তো ছিলে। আমার মনে হয় তুমি এখন শুধরাতে চাইছ, তাই আমাকে এসব কথা বলছ। দেখো, তুমি যেমনই হও সেটা আগে ছিলে, এখন তো আর এসব করছো না। আশা করি আমাদের বিয়ের পরও এসব আর করবে না। তোমার এসবের কারণে আমি তোমাকে ছেড়ে যাব না। আমি জুলির কথা শুনে চিন্তায় পড়ে গেলাম। মেয়েটি দেখছি আমার পিছু ছাড়বে না। এবার আমি নাজিয়ার কথা বলতে বাধ্য হলাম। আমি বললাম, আরেকটা কথা তুমি জানো না জুলি? জুলি বলে, কি কথা? আমি বললাম, এ বাড়িতে আসার পর তুমি নিশ্চয়ই নাজিয়াকে দেখেছ। জুলি বলে, হ্যাঁ দেখেছি তো, তো কি হয়েছে? আমি বললাম, একসময় সে আমার গার্লফ্রেন্ড ছিল। জুলি বলে, বুঝলাম, একসময় মানে সেটা অতীত। অতীত হয়তো তোমার অনেক গার্লফ্রেন্ড ছিল, এদের বাদেও যদি আরও থেকে থাকে তাতেও আমার কোনো প্রবলেম নেই, কিন্তু এখন তুমি শুধু আমার। আমি বললাম, অতীতে সে আমার গার্লফ্রেন্ড ছিল সেটা বড় কথা না। জুলি বলে, তাহলে কি বোঝাতে চাইছ? আমি বললাম, দেখো, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে ইচ্ছে করছে না আমার। আমি তোমাকে এতগুলো কথা বলছি তার কারণ হল রূপা। জুলি বলে, রূপা তো নাজিয়ার মেয়ে, ওর কথা কেন বলছো? কি হয়েছে? আমি বললাম, রূপা আমার মেয়ে, আমার আর নাজিয়া ভালোবাসার চিহ্ন। দেখো জুলি, আমি আগে জানতাম না, এখানে এসেই জানতে পারি রূপা আমার মেয়ে। যদি জানতাম তাহলে তোমার সাথে এঙ্গেজমেন্ট করতাম না। তুমি অনেক ভালো মেয়ে, এতদিন তোমার সাথে কথা বলে বুঝতে পেরেছি, কিন্তু আসল কথা হলো আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমাকে ভুল বোঝো না। আমার কথা শুনে জুলি শক্ত কাঠের মূর্তির মতো বসে আছে, যেন সব কিছুর হাই খেয়ে ফেলেছে। যে মানুষটাকে নিয়ে এত এত স্বপ্ন বনেছে, যে মানুষটার সাথে সারা জীবন পথ চলবে বলে ভেবে এসেছে, যে মানুষটাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসতে শুরু করেছে, সেই মানুষটাই আর ওর হবে না। এটা যেন কোনোভাবেই ও মেনে নিতে পারছে না। ওর চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। রোশালি ভাঙা ভাঙা গলায় বলে, কিন্তু কেন, তুমি আমাকে বিয়ে করতে পারবে না? আমি বললাম, প্লিজ তুমি কান্না করো না। আমি চাইনি তোমাকে কষ্ট দিতে, কিন্তু আমি এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি যেটা আমাকে বাধ্য করছে তোমাকে ছাড়তে। বিশ্বাস করো, আমার আর কোনো কিছু করার নেই। তোমাকে বিয়ে করলে আমার মেয়ে জারজ সন্তানের পরিচয় বাঁচবে, যেটা আমি বাবা হয়ে কখনোই হতে দিতে পারি না, কারণ আমি জানি ও আমার মেয়ে। আমি জেনে শুনে কি করে নিজের মেয়েকে দূরে রাখব? আমার এত সুন্দর কিউট মেয়েকে দূরে রাখতে পারবো না। ওকে আমার চাই। জুলি বলে, আমি বুঝতে পারছি, কোনো সমস্যা না। তোমার মেয়ে তো আমার মেয়ে, ওকে আমরা আমাদের সাথে নিয়ে যাব। ওর কোনো অযত্ন আমি করব না, নিজের সন্তানের মতো মানুষ করব। এটা শুনে প্রদীপ আর মিতা দুজনেই ভীতু হয়ে পড়ল। রূপাকে ছাড়া নাজিয়া যে মরে যাবে। আমি বললাম, এটা হয় না জুলি। নাজিয়ার কাছ থেকে অনিফকে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। সর্বোচ্চ হারিয়ে মেয়েটা নিজের মেয়েকে নিয়ে বেঁচে আছে, নিজের মা বাবা পর্যন্ত ঘর থেকে বের করে দিয়েছে। এই যে এই বাড়িতে আছে, এখানেও আশ্রিত হয়ে আছে। এসব আমার জন্য হয়েছে, আমি ওর অপরাধী। একদিকে যেমন আমি ওর অপরাধী, অন্যদিকে সে আমার বাচ্চার মা। এখন আমি ওকে দূরে রাখব কি করে বলো? তাই আমি ডিসিশন নিয়েছি নাজিয়াকে বিয়ে করব। আমাকে ক্ষমা করো। এবার জুলি কান্নায় ভেঙে পড়ল।
ও আর এসব কথা শুনতে পারছে না। আমাকে হারাতে হবে এটা যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না। আমি, মিতা, প্রদীপ আমরা তিনজন ওকে বোঝালাম, কিন্তু সে বোঝার পাত্রী না। কোনো কথা না বলে কান্না করেই যাচ্ছে। রাত তখন আনুমানিক 12টা বাজে। হঠাৎ সে দাঁড়িয়ে বলে, প্রদীপ ভাইয়া, আমাকে বাসায় দিয়ে আসুন। আমি কিছু না বলে অপরাধীর মতো মুখ নিয়ে ওর দিকে তাকিয়ে আছি। সত্যি, আজ আমি অপরাধী, অনেক বড় অপরাধী, যার ক্ষমা হয় না। নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে অন্য একটা মেয়ের মন ভেঙেছি। ভগবান আমাকে ক্ষমা করবে না। প্রদীপ বলে, এত রাতে না গেলে হয় না, কাল সকালে না হয় আমি দিয়ে আসব। জুলি বলে, না, আমি এক মুহূর্ত এখানে থাকতে চাই না, আমাকে এক্ষুনি দিয়ে আসুন। এ বলে সে হনহন করে নিচে চলে গেল। তাহলে কি সে সব মেনে নিয়েছে? কিছু না বলে চুপচাপ চলে যাওয়ার লক্ষণ ভালো ঠেকছে না। প্রদীপ বলে, এখন কি হবে ভাই? জুলির হাবভাব দেখে তো আমার সুবিধার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে না ও মেনে নিয়েছে সবকিছু। মিতা বলে, আমারও মনে হচ্ছে তোমার এই ডিসিশন সে মেনে নেয়নি। না জানি কোন ফোন দিয়ে আটে। যদি সে মেনে নিত তাহলে কিছু না কিছু বলতো, কিন্তু চুপচাপ চলে যাওয়ার লক্ষণ ভালো ঠেকছে না। প্রদীপ বলে, তোরা বসে গল্প কর, আমি বরং ওকে দিয়ে আসি। এই বলে প্রদীপ চলে গেল। আমি ভাবনায় ডুবে রইলাম। মিতা আমার পাশে চুপচাপ বসে আছে। মিতা বলে, অনিভেরিয়া, এখন কি করবে ভাবছ? আমি বললাম, আমি ভাবছি নাজিয়ার কথা, কিভাবে ওকে রাজি করাবো। মিতা বলে, রোশালি আপু কোনো ঝামেলা করার আগে তোমাকে যা করার করতে হবে। আমি বললাম, তুই ঠিকই বলেছিস, তবে তোরা যদি আমাকে সাহায্য করিস তাহলে সব সম্ভব। মিতা বলে, তুমি চিন্তা করো না, আমরা তোমার পাশে আছি। আমি বললাম, রাত অনেক হয়েছে, যা ঘুমাতে যা। মিতা বলে, তুমি ঘুমাতে যাবে না? আমি বললাম, হ্যাঁ যাব, তবে আমি নাজিয়ার ঘরে যাব। মিতা বলে, কিভাবে? নাজিয়া আপু তো দরজা লাগিয়ে ঘুমাচ্ছে, তুমি ডাকলেও সে উঠবে না। আমি বললাম, কোথাও কোনো প্রবেশ করার মতো জায়গা নেই, নয়তোবা এক্সট্রা চাবি? মিতা বলে, চাবি আছে, তবে খুঁজতে হবে, কোথায় রেখেছি মনে নেই। আর এমনিতে তুমি বেলকুনি দিয়ে যেতে পারো, বেলকুনির দরজা সবসময় খোলা থাকে, সেটা লক করে না, তবে তোমাকে ময় বেয়ে উঠতে হবে, পারবে তো? আমি মুচকি হেসে বললাম, আমার মেয়ের জন্য আমি সব করতে পারবো। মিতা বলে, অনি ভাইয়া, একটা কথা সত্যি করে বলো তো, তুমি কি শুধু অনিভার জন্য এত কিছু করছো, নাকি নাজিয়া আপুকে তুমি এখনো ভালোবাসো? আমি বললাম, মিতা, তুই আমার বোনের মতো, বয়সে আমার থেকে অনেক ছোট, আমার কথায় কিছু মনে করিস না। দেখ, আমাকে এক কথাই বলা যায় পাবলিক রোমিও। আমাদের মতো ছেলেরা একটা মেয়ের সাথে 2-3 মাসের বেশি রিলেশন করে না, আমার ক্ষেত্রেও তাই। আর বাকি রইল নাজিয়ার কথা, তাকেও আমি সেরকমই ভালোবেসেছি। ওর জন্য ক্ষণিকের মোহ জেগে উঠেছিল, যখন মোহর রেশ কেটে গেছে তখন ছেড়ে দিয়েছি। কিন্তু এখনের পরিস্থিতি আলাদা। বর্তমান নাজিয়া আমার সন্তানের মা। এছাড়াও ওকে আবার নতুন করে ভালোবাসতে শুরু করেছি আমি। জানি মিতা, আমার কথা তুই বিশ্বাস করতে পারছিস না, না পারলেও এটাই সত্যি, আমি আবার ওর প্রেমে পড়েছি। মিতা বলে, তুমি টেনশন করো না তো ভাইয়া, সব ঠিক হয়ে যাবে, তুমি বরং আসো, আমি তোমাকে মই দেখিয়ে দিচ্ছি। এই বলে মিতা আমাকে নিয়ে বাড়ির পিছনে গেল, আমাকে মই দিয়ে রুম দেখিয়ে দিয়ে চলে গেল। আসলে নাজিয়া দোতলায় থাকে, তাই এখন আমাকে মই বেয়ে উপরে উঠতে হবে, ওদের জন্য এতটুকু করতেই পারি। বাড়ির পিছনের দিকটা অন্ধকার, তেমন একটা লাইটের ব্যবস্থা নেই, তার ওপর মই ছোট, ওদের বেলকুনি পর্যন্ত যাচ্ছে না। আমাকে ওর বেলকুনিতে যেতে হলে হাত বাড়িয়ে রেলিং ধরে ঝুলে উপরে উঠতে হবে। অনেক রিস্কের ব্যাপার, কিন্তু তারপরেও যে আমাকে যেতে হবে, মেয়ের টানে তো বটেই, তার সাথে মেয়ের মাও যে টানছে আমাকে। আজ নাজিয়ার সৌন্দর্য আমাকে আকৃষ্ট করছে ওর প্রতি, ভালোবাসার জোয়ার বয়ে দিয়েছে বুকের ভেতর। আজ আমি নতুন করে প্রেমে পড়েছি ওর রূপের। আজ ওকে বুকে নিয়ে একটু আদর করব, তবে ওকে টের পেতে দেওয়া যাবে না, যদি টের পায় তাহলে হাঙ্গামা করবে। এসব ভাবতে ভাবতে মই উঠতে লাগলাম। কথাগুলো ভাবতে ভাবতে একটু আনমনা হয়ে পড়েছিলাম, তাতেই হলো বিপত্তি। হঠাৎ পা ফসকে মই থেকে পড়ে যাই। পরিচিত পড়েছি গোলাপ গাছের ওপর, গোলাপ গাছের কাঁটা আটকে অনেকটা জায়গা জুড়ে ছিঁড়ে যায়, মুখে, হাতে, গলায়, বুকে, কারণ আমি উভর হয়ে পড়েছি, তাই পরনের শার্ট মইয়ের সাথে আটকে এক সাইড ছিঁড়ে গেছে। আমি কোনোরকম উঠে দাঁড়ালাম, কাটা স্থানগুলো জ্বলছে, অন্ধকারে বোঝা যাচ্ছে না ঠিক কতটা ক্ষত হয়েছে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ধাতস্থ হলাম, তারপর আবার সাবধানে উঠতে লাগলাম। অনেক কষ্টে রেলিং ধরে ঝুলে বেলকুনিতে প্রবেশ করলাম। এতটুকু উঠে আসতেই হাঁপিয়ে গেছি আমি। কিছুক্ষণ দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিলাম, তারপর বেলকুনির দরজায় হাত দিয়ে দেখলাম খোলা। মিতা তাহলে সত্যি কথাই বলেছে। রুমের ভেতরে গিয়ে দেখি একটা নীল রঙের ডিম লাইট জ্বলছে, তার আলোতে বেশ পরিষ্কার দেখা যাচ্ছে রুম।
আমি খাটের দিকে তাকিয়ে দেখি আমার মেয়ে রূপা চিত হয়ে শুয়ে ঘুমোচ্ছে। নাজিয়া ওর উপর হাত দিয়ে কাত হয়ে ঘুমিয়ে আছে। নাজিয়ার পরনে নাইটি, মনে হয় রাতে ঘুমানোর সময় নাইটি পরেই ঘুমায়, কিন্তু কাল রাতে তো নাইটি ছিল না। তাহলে আজ কেন পড়েছে? মনে হয় কাল রাতে কাজ করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছিল, তাই চেঞ্জ করেনি। এমনটাই হবে হয়তো। আমি কথাগুলো ভাবতে ভাবতে নাজিয়াকে দেখতে লাগলাম। ওর মাথা থেকে পা পর্যন্ত জরিপ করছি আমি। নাইটি হাঁটুর উপর উঠে গেছে। নাইটির গলা বড় হওয়ার কারণে বুকচোগুল উন্মুক্ত, চুলগুলো হালকা বেনুনি করে রেখেছে। নাইটির কী রং সেটা ভালো করে বোঝা যাচ্ছে না, সাদা না গোলাপি রঙের বোঝার কোনো উপায় নেই, কারণ ঘরের নীল রঙের ডিম লাইট জ্বলছে, তার আলোতে পুরো ঘন নীলাভা হয়ে আছে। নাজিয়াকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছে। ওর সৌন্দর্য যেন আগের থেকে বৃদ্ধি পেয়েছে, ঠিক তেমনি শরীরের গঠন একটুও নষ্ট হয়নি। সেই আগের ফিগার, যে ফিগার দেখে আমি ফিদা হয়েছিলাম ওর ওপর। ওকে দেখতে দেখতে মেয়ের পাশে এসে বসলাম। মেয়ের মুখে হাত বুলিয়ে কপালে গালে আলতো করে এঁকে দিলাম। মেয়েটি আমার একটু নড়ে চড়ে উঠল। এর থেকে বেশি কিছু করা যাবে না, যদি আমার কলিজার ঘুম ভেঙে যায়। মেয়ের মুখের দিকে তাকিয়ে সব ভুলে গেলাম। একটু আগে পড়ে গিয়ে যে পুরো শরীর ক্ষতবিক্ষত হয়েছে, সেখানে যে জ্বালা করছে, কিছুই যেন অনুভব হচ্ছে না। যাই হোক, আমি মেয়ের কপালে আলতো করে একটা চুমু দিয়ে নাজিয়ার পাশে গিয়ে শুয়ে পড়লাম। কিছুটা বালিশের সাথে হেলান দিয়ে এক হাতে ভর করে ওকে দেখতে লাগলাম। যেহেতু আমি ওর পিছনে শুয়ে আছি, তাই ওকে দেখতে পারছিলাম না। হাতে ভর দিয়ে মাথা উঁচু করে যখন দেখছিলাম, তখন দেখি ওর সামনে থাকা ছোট ছোট চুলগুলো ফ্যানের বাতাসে উড়ে এসে মুখ ঢেকে দিয়েছে। আমি এক হাতে আলতো করে সরিয়ে দিলাম। এবার পাশটা দেখতে পারছি। মাথায় হাত বুলিয়ে কপালে একটা চুমু দিলাম, তাতেই নাজিয়া নড়েচড়ে চিত হয়ে শুয়ে পড়ে। আমার জন্য সুবিধাই হল। ওর দিকে তাকিয়ে মুচকি হেসে কপালে আবার আরেকটা গভীরভাবে চুম্বন করলাম। আরেকটু কাছে গিয়ে ওর গায়ের সাথে গা ঘেঁষে শুয়ে পড়ি। ওর নিঃশ্বাসের সাথে সাথে বুফির উঠানামা স্পষ্ট দেখতে পারছি আমি। লাবণ, ওর মুখ আমার মুখের সামনে একদম, শুধু ৩ ইঞ্চির ব্যবধান। নাজিয়ার মুখের গরম নিঃশ্বাস আমার চোখে মুখে এসে পড়ছে, তার সাথে আমার মুখের গরম নিঃশ্বাস নাজিয়ার গলার কাছে গিয়ে পড়ছে। আমি ওকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। সেই চোখ, নাক, সেই গোলাপি ঠোঁটজোড়া, অন্যরকম একটা ভালোবাসার অনুভূতি জেগে উঠল আমার মনে। আমি এক হাত দিয়ে ওর মুখে হাত বুলাতে লাগলাম। কি নরম, সফট, সেই আগের মতো, একটুও পরিবর্তন হয়নি। ওকে এত কাছ থেকে দেখে নিজেকে ধরে রাখাই বড় কঠিন হয়ে যাচ্ছে। আর পারলাম না। 2 হাতে আগলে বুকের সাথে আলতো করে জড়িয়ে ধরলাম। ঠোঁট ছেড়ে দিয়ে কানে আলতো করে হালকা কামড় বসিয়ে দিলাম। কানের লতির নিচে মুখ গুজে দিয়ে করতে লাগলাম। একসময় গলা বেয়ে বুকের মাঝখানে মুখ গুজে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর নাক ঘেঁষে ঘেঁষে ছোট ছোট করতে থাকি। এতটাই উত্তেজিত ছিলাম যে ভুলেই গিয়েছিলাম নাজিয়া ঘুমিয়ে আছে। আমার এরকম শক্ত করে জড়িয়ে ধরাতে সে জেগে যাবে। তাই হলো, নাজিয়ার ঘুম ভেঙে গেল। সেদিকে আমার কোনো খেয়াল নেই। আসলে আমি বুঝতেই পারিনি নাজিয়া জেগে গেছে। আমার এরকম আচরণ দেখে নাজিয়া রাগে ফসছে। হঠাৎ আমাকে চমকে দিয়ে নাজিয়া যা করল, তাতেই আমার উত্তেজনার ভাব কেটে গিয়ে স্বাভাবিক হলাম। তবে আচমকা এরকম আক্রমণে জ্ঞানশূন্য হয়ে পড়েছি আমি।